নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি ব্যারাকপুর শহরের বুকে লুকিয়ে থাকা এক অপূর্ব ধর্মীয় গন্তব্যে, অন্নপূর্ণা মন্দিরে। নাম শুনলেই মনে পড়ে মায়ের আশীর্বাদ, ভক্তি আর শান্তির অনুভূতি। এই মন্দির শুধুই এক ধর্মীয় স্থান নয়, একেবারে ইতিহাস আর স্থাপত্যের সাক্ষী। মা অন্নপূর্ণা মন্দিরের মূর্তি এখানে অনন্য। যেমন চোখের শান্তি, তেমন মনেও এক গভীর শ্রদ্ধা জাগায়। পবিত্র গঙ্গার ধারে গড়ে ওঠা এই মন্দির চত্বরে ঢুকলেই যেন মনটা ভরে যায় এক অদ্ভুত প্রশান্তিতে। চলুন ঘুরে দেখি এই মন্দিরের সৌন্দর্য, ইতিহাস আর এক পবিত্রতা একেবারে কাছ থেকে। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোলমেটস অন দ্য গো। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমরা আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল। কোথায় যাচ্ছি? তাহলে চলো দেরি না করে আজকের জার্নিটা এখানে শুরু করি। আমরা এখন এসে পৌঁছেছি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে, যেটা দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক একই আদলে এবং ধাঁচে গড়া। এখন বাজে সকাল 6:15। আমরা এখন মন্দিরের গেটের বাইরে দাঁড়িয়ে আছি। আমরা গাড়িটা রেখে এবার ভেতরে ঢুকবো, চলো। তোমরা নিশ্চয়ই এতক্ষণে সবাই বুঝে গেছো যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি কিন্তু ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে, যেটাকে দ্বিতীয় দক্ষিণেশ্বরও কিন্তু বলা হয়ে থাকে। কেন বলা হয় সেটার জন্য আমরা ভেতরে গিয়ে দেখব। আর যেটা দেখবে সেটা হচ্ছে মন্দিরের এই বিশাল বড় সিংহদুয়ার। প্লিজ একটু সিংহদুয়ারটা একবার দেখা। আর সিংহদুয়ার নিয়ে একটা কথা আমি এখানে বলে রাখা ভালো, এই যে সিংহদুয়ার তোমরা দেখছো, এই রকম সেম সিংহদুয়ার তোমরা কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরেও দেখেছো। এবার দক্ষিণেশ্বর মন্দিরে যে সিংহদুয়ার হচ্ছে, এই সিংহ হচ্ছে ব্রিটিশ আভিজাত্যের প্রতীক। মানে ব্রিটেনের সিংহটা কিন্তু প্রচন্ডভাবে একটা দেখানো হয়। তো এই ব্রিটিশ আভিজাত্যের প্রতীককে যখন এখানে সিংহদুয়ার হিসেবে বানানো হয়, সিংহ রাখা হয়, তখন কিন্তু ব্রিটিশ সমাজের পক্ষ থেকে অনেক অভিযোগ এসেছিল। তারা চেয়েছিল যে সিংহদুয়ার যেন না রাখা হয়, স্পেশালি দক্ষিণেশ্বরে। কিন্তু তারপরও রানী রাসমণি তিনি কিন্তু সিংহদুয়ার রাখেন এবং তিনি বলেন এই সিংহ মা দুর্গার বাহন, সেই হিসেবে সিংহদুয়ার রাখাটা আমরা রাখতেই পারি। তো চলো আমরা ভেতরটা ঘুরে দেখি। মন্দিরের ছাওয়ায় দাঁড়িয়ে আছি, তাই বাইরের গরমটা একদমই বুঝতে পারছি না। আর বুঝবই বা কি করে, পাশেই রয়েছে গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাটও তোমাদেরকে নিয়ে যাব। এইটা হচ্ছে রানী রাসমণির সবথেকে কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবীর মূর্তি।
আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই মন্দিরের নাট মন্দির, আমার ডান দিকে। এবার এই নাট মন্দিরের যে গঠনশৈলী, যেটা মানে আর্কিটেকচার, সেটা কিন্তু পুরো দক্ষিণেশ্বর নাট মন্দিরেরই মতো। পার্থক্য একটা ছোট্ট, এখানে টেরাকোটার কাজ কিন্তু তোমরা যদি দেখো, টেরাকোটার কাজ কিন্তু সেরকম ভাবে কিছু নেই। কারণ বলা হয় সেরকম কোনো ভালো শিল্পী নাকি মন্দির প্রতিষ্ঠার সময় পাওয়া যায়, তাই দুর্ভাগ্যবশত টেরাকোটার কাজ এখানে হয়নি। তো কি হয়েছে, টেরাকোটার কাজ নেই বলে কি ভেতরে এই যে স্থাপত্য সেগুলি কি মিথ্যে? হ্যাঁ, আমরা দেখি ভেতরে স্থাপত্যটা কত সুন্দর। ব্যারাকপুরের এই অন্নপূর্ণা মন্দিরের সাথে রানী রাসমণির জামাই মথুরামোহন বিশ্বাসের ইতিহাস কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এটা আমরা জানি যে এই মন্দিরের সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ, দেখাশোনা সবকিছু কিন্তু মথুরবাবুর পরিবারের লোকজনই এখনো অবধি কিন্তু করে চলেছে। তোমরা দেখতে পাচ্ছ মা অন্নপূর্ণার মূর্তি, আর একটু কাছে গেলে নিশ্চয়ই তোমরা আরো ভালোভাবে দেখতে পাবে। এই মূর্তিটা কিন্তু সম্পূর্ণভাবে সোনার তৈরি, সম্পূর্ণভাবে সোনার তৈরি। মায়ের ডান দিকে মানে আমাদের এখান থেকে বাঁ দিকে শিব ঠাকুর মা অন্নপূর্ণার কাছ থেকে ভিক্ষা চাইছে, সেই গল্প তো নিশ্চয়ই তোমরা শুনেছ। খুব সুন্দর। ইতিহাস, ধর্মীয় বিশ্বাস, আধ্যাত্মিকতা, সামাজিকতার মোড়কে মোড়ানো এই মন্দিরের মধ্যে বসে, বেসিক্যালি মন্দিরের চাতালে বসে একটা কথা খুব সহজে অনুধাবন করছি, আধ্যাত্মিকতা কিন্তু মানবতার উপরে নয়। মানুষ, যে কোনো জীব, তার জগৎ সংসারে তার প্রতি যে প্রেম নিবেদন করা হয় সেটাই কিন্তু ঈশ্বরকে ভালোবাসে। আমি বলছি না আমার মতো অধম মানুষ এ সমস্ত উক্তি করবে না, এবং এই উক্তিটা করা কিন্তু স্বামী বিবেকানন্দ, জীবে প্রেম করে যেইজন সেইজন সেই বুঝি ঈশ্বর। একটা কথা বলি, তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে, আচ্ছা দক্ষিণেশ্বর মন্দির আর অন্নপূর্ণার মন্দির দুটোই দেখতে এক, প্রায় ভেতরের চাতালটাও প্রায় দেখতে এক, তাহলে ওখানে 12টা শিব মন্দির আর এখানে 6টা। ইন্টারেস্টিং পয়েন্ট। ঘটনাটা হচ্ছে মা অবতারিণী, যিনি দক্ষিণেশ্বর মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী, তিনি জগদম্বা দেবী, যিনি মন্দির প্রতিষ্ঠা করেন অন্নপূর্ণা মন্দির, তাকে স্বপ্নাদেশ দেন যেখানে 6টা শিব মন্দির বানাতে, যাতে কোনোভাবে জগদম্বা দেবী তার মা বা জননী রানী রাসমণি দেবীকে কোনোভাবে যেন ছাপিয়ে না যান। মায়ের তলাতে কিন্তু তার কন্যা এবং পুত্ররা থাকে। এটা কিন্তু আমাদের সনাতনী ধর্মের একটা অন্যতম বিশেষ ঐতিহ্য এবং বৈশিষ্ট্য। আমার পেছনে হয়তো খুব আবছাভাবে মাকে দেখা যাচ্ছে। মায়ের আরতির ভিডিও বা ক্লিপ অংশটা তোমাদের সাথে আমরা অলরেডি এই ভিডিওর মধ্যে শেয়ার করছি। তো সকালবেলা যে মঙ্গলারতি হয়, সেই মঙ্গলারতির যে কি মাহাত্ম্য সেটা কিন্তু তোমরা সেখানে দেখতে পাবে। এই মন্দিরটা না শুধুমাত্র কিন্তু দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির
বা রানী রাসমণির কন্যার তৈরি করা মন্দির বলেই বিশাল উল্লেখযোগ্য তা নয়, তবে হ্যাঁ তার জন্য পরিচিতির একটু বেশি। কিন্তু ঘটনাটা হচ্ছে মন্দিরের ভিতরে যখনই তোমরা পা দেবে না, বাইরের কোনো আওয়াজ, কোনো জাগতিক আওয়াজ যেটাকে আমরা বলে থাকি গাড়ির আওয়াজ বা তোমার কোনো হর্নের আওয়াজ, কোনো রকম কিছু মানে মাইকের আওয়াজ কিচ্ছু আসবে না। শুধু আসবে গঙ্গার ধারে নির্মল হাওয়া। আমার তো খুব লম্বা চুল না, তো ওরাটা বুঝতে পারছি না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে গঙ্গার হাওয়া, প্রচণ্ড নির্মল হাওয়া, শুদ্ধ পরিবেশ, প্রচুর পাখির ডাক, আর একটা মন মাতানো একটা হালকা একটা সুন্দর হিমেল পরশ এই গরমকালে। তাই দেরি না করে তোমরা যারা এখন এই মন্দিরে এসে পৌঁছতে পারোনি, তারা ভোরবেলার দিকে প্লিজ একবার চলে এসো। আর যদি পারো অবশ্যই ভোগটা খেয়ে। আর হ্যাঁ, ভোগের সমস্ত ডিটেলস আমরা কিন্তু এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, আর সেই ডিটেলসটা তোমাদেরকে দেবে সৃষ্টি নিজে। সময়টা কিন্তু আজকের নয়, সময়টা অনেকটাই আগের। এই মন্দিরের দ্বারোদ্ঘাটন হয় 1875 সালের 12ই এপ্রিল। একটা কথা তোমাদের জেনে খুব ভালো লাগবে, তোমরা তো অনেকেই সেটা জানো অলরেডি, দক্ষিণেশ্বর মন্দিরের মতো এই মন্দির শুধু দেখতেই একরকমের নয়, এই মন্দিরের দুজন প্রতিষ্ঠাতার মধ্যে রয়েছে রক্তের সম্পর্ক। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন কে? রানী রাসমণি। এটা প্রতিষ্ঠা করেন তার ছোট মেয়ে জগদম্বা। এবার এই মন্দির প্রতিষ্ঠারও কিছু গল্প কথা, কিছু ইতিহাস রয়েছে। বলা হয় জগদম্বা দেবী নাকি একবার কাশীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। এবার তিনি হঠাৎই স্বপ্ন দেশ পান যে মায়ের কাছ থেকে, মানে মা অবতারিণীর কাছ থেকে, যে এখানেই মন্দির প্রতিষ্ঠা করেন। এবং সেই স্বপ্নদেশ পাওয়ার পর তিনি এখানে অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করেন। এবং এখানে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট গল্পের আকার ইতিহাস রয়েছে, যেগুলো কিছু আমি ইতিহাস সৃষ্টি তোমাদের সামনে তুলে ধরবো। আর একটা জিনিস সেটা তোমাদেরকে ঘুরে দেখাবো, সেটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে 12টা শিব মন্দির আছে, এখানে কিন্তু 12টা নয়, এখানে শিব মন্দির রয়েছে মাত্র 6টা। তার কারণ কি সেটাও বলবে একটু, শিব মন্দিরগুলোকে একটু ঘুরে। প্রত্যেকটি শিব মন্দির তোমাদেরকে ভেতরে গিয়ে ঘুরে দেখাচ্ছি, চলো। একদিকে 3টে শিব মন্দির, এখানে আছে বাবা কাম্বেশ্বর, কল্যাণেশ্বর এবং কিন্নরেশ্বর। আর ওইদিকে গিয়ে বাকি 3টে মন্দির তোমাদেরকে দেখাচ্ছি। এইদিকে 3টে শিব মন্দির আছে, তাদের নাম কপিলেশ্বর, কৈলাসেশ্বর এবং কেদারেশ্বর। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এখন, সেই জায়গাটার একটা ঐতিহাসিক মাহাত্ম্য রয়েছে। আমার বাঁ দিকে যে বেলগাছ আছে, বলা হয় এখানেই নাকি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সাধনা করতেন এই বেলগাছের নিচে। তবে এই বেলগাছটা নয়, সেই বেলগাছ এখন আর নেই, তার জায়গায় ছোট চারা বসানো হয়েছে। আর আমার ডান দিকে রয়েছে ধ্যানঘর, এই ধ্যানঘরের ভেতরেই উনি বসে ধ্যান করতেন। চলো তোমাদেরকে ধ্যানঘরের ভেতরটাও গিয়ে ঘুরে দেখাচ্ছি। আমার বাঁ দিকে খুব সুন্দর একটা ছোট্ট তুলসী মঞ্চ আছে।
আর আমার ডান দিকে রয়েছে ধ্যানঘর। এখন কোনো কারণবশত ধ্যানঘরের ভেতরটা বন্ধ আছে, তালা দেওয়া আছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, তাই বাইরে থেকে তোমাদেরকে এটা দেখাচ্ছি। এর ভেতরে এখানে রাধাকৃষ্ণের এই জায়গাটা হচ্ছে মন্দিরের পেছনের দিকটা। এইখানে এই মন্দিরের ঠিক উল্টো দিকে মানে পেছন দিকে পড়বে শিব মন্দির, যেটা তোমাদেরকে অলরেডি ঘুরে দেখিয়েছি। এই মন্দির এটার খুব বড় একটা বিশেষত্ব আছে, কারণ রামকৃষ্ণদেব এখানে 3 বার এসেছিলেন এবং স্বামী বিবেকানন্দ এখানে 1 বার এসেছিলেন। এই মন্দিরের আর একটা বিশেষ ব্যাপার আছে, এই মন্দির ঘেরা আছে ছোট ছোট ঘর দিয়ে, যেগুলো রুম নাম্বার হিসেবে ভাগ করা। সেই রুম নাম্বার অনুযায়ী কোনোটা অফিস, কোনোটা ভোগের ঘর, কোনোটা স্টাফসদের থাকার জায়গা এবং কিছুটা আছে এই বাড়ির অংশ। বাড়ি বলতে মথুরমোহন বিশ্বাসের যারা উত্তরাধিকারী তারাই এখন এখানে বসবাস করেন এবং এই মন্দিরের দেখাশোনার দায়িত্ব তাদেরই। তো তারা কিছুটা পোর্শন নিয়ে থাকেন এবং বাকি পোর্শনটা স্টাফদের জন্য আর ভিজিটার্সদের জন্য। আমরা এই দিকটা দিয়ে উঠেই দেখতে পাচ্ছি প্রথমেই পড়ছে অফিস, রুম নাম্বার 5 যেটা। এই অফিস খোলা থাকে সকাল 10টা থেকে খোলা হয় এই অফিস, আর সকাল 10টা থেকে এই মন্দিরের ভোগের কুপন দেওয়া শুরু হয়। কুপন দেওয়া হয় সকাল 11:30টা পর্যন্ত এবং এই মন্দিরে প্রথম মানে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় দুপুর 1টায়, আর তারপর থেকেই এখানে যারা ভক্ত বা দর্শনার্থী আছে তাদেরও ভোগ দেওয়া শুরু হয়। এই পুরো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো এই যে টেবিলগুলো আছে, চেয়ার আছে, এখানে সবটা পেতে এই পুরো লম্বা জায়গাটা নিয়ে ভোগ খাওয়ানো হয়। এটা বিশাল জায়গা, প্রচুর প্রচুর লোকের এখানে মানে খাওয়ার ব্যবস্থা করা যায় এবং সেটা করা হয়ও। এই দিকে পেছনে যে ওই দিকটা আছে, ওই দিকে হচ্ছে যারা বাড়ির লোক তারা ওই দিকটায় থাকেন, আর এইটা হচ্ছে মেন ভোগ ঘর। এইখানে ভোগ রান্না হয়। ভোগ রান্নার আগে এইখানটাতে, এই পুরো জায়গাটাতে বিশাল, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই দিকটাতে নিয়ে আয়, এখানে প্রচুর সবজি আনাজ সব রাখা আছে, এগুলো কিন্তু সব ভোগের। ঠাকুরকে ভোগ নিবেদন করার আগে এইখানে সব সবজি কাটা হয়, সেটা কিন্তু খুব সুন্দর, মানে খুব দারুণ ব্যবস্থা এখানে করে এই ভোগ ঘরের ভেতরে রান্না হয় ঠাকুরের জন্য। তারপর এই যে লম্বা জায়গাটা, এখানে পুরোটা সাজিয়ে দর্শনার্থীদের জন্য ভোগের ব্যবস্থা করা হয় এবং ওই দিকে ঠাকুরের মেন মন্দিরে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়। চলো আমরা এখান থেকে বেরিয়ে নিচটাতে গিয়ে তোমাদেরকে বাকিটা ঘুরে দেখাচ্ছি, এসো। তোমরা যারা এই মন্দির দর্শন করতে আসবে তারা চেষ্টা করবে এসে সাথে সাথে অফিস খোলার সাথে সাথে 10টার পর আগে ভোগের কুপনটা কালেক্ট করে নিতে। এই কুপনের মূল্য 120 টাকা। এই মন্দির খোলা থাকে ভোর 6টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত, আবার বিকেল 4:30 থেকে সন্ধে 8টা পর্যন্ত। আর এখানে আসতে হলে তোমরা ব্যারাকপুর টিটাগড় স্টেশনে নেবে, ট্রেনে যদি আসো তাহলে ব্যারাকপুর টিটাগড় স্টেশনে নেবে, ওখান থেকে টোটো ধরলে 20 থেকে 25 টাকা ভাড়া নেবে। আর তোমরা যদি বাসে আসো বা গাড়িতে আসো তাহলে বাসে আসলে তালপুকুর বিটি রোডের ওপরে যে তালপুকুর মোড় আছে ওখানে নেবে। ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলের গা দিয়ে যে বাঁদিকে রাস্তাটা ঢুকছে ওটা দিয়ে সোজা গেলে একটা মোড় পড়বে, তার বাঁদিকে পড়বে এই মন্দির আর ডান দিকে পড়বে গান্ধীঘাট। আর তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাহলেও তালপুকুর মোড় থেকে বাঁদিকে ঢুকে সোজা আসলে এই মন্দির পড়বে। মন্দিরের পেছনেই গেট, আর এই গেট দিয়ে সোজা গেলে পড়বে গঙ্গার ঘাট। এই গঙ্গার ঘাটকে অন্নপূর্ণা ঘাটও বলা হয়, যেহেতু এই মন্দিরের অংশ তাই।
ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির ঘুরে আমরা যেখানে চলে এসেছি সেটাও কিন্তু আরেকটা ঐতিহাসিক স্থান, এবং সেটা হলো গান্ধীঘাট। হায়, ব্যারাকপুরের গান্ধীঘাট কলকাতা, হাওড়া, ২৪ পরগনার মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক ঘোরার জায়গা। ১৯৪৮ সালে এটি নির্মাণ করা হয়। যে বছর জাতির জনক মহাত্মা গান্ধী মারা গিয়েছিলেন সে বছরই হুগলি নদীর তীরে তার স্মৃতিস্তম্ভ এবং রাজ্যের বন বিভাগ কর্তৃক রক্ষণাবেক্ষণ করা বিস্তৃত উদ্যান, যেটাকে জহরকুঞ্জ বলা হয়, সেটা কিন্তু বানানো হয়। এখানে শহরবাসীকে একদিনের জন্য স্বস্তি দিতে এটা যথেষ্ট। এটার উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। আমরা এখন গান্ধীঘাটে দাঁড়িয়ে আছি, মন্দির থেকে বেরিয়ে গেছি। তোমাদের সাথে মন্দির সংক্রান্ত কিছু ডিটেল শেয়ার করছি। এক হচ্ছে, মন্দিরে ভিডিও করার জন্য ক্যামেরা আর মোবাইলের জন্য পারমিশন নিতে হয়। তো আমরা ভেতরে গেছিলাম, ওখান থেকে পারমিশন নেওয়ার পর, মানে পারমিশন চার্জটা তোমাদেরকে বলছি। যদি ক্যামেরা থাকে তোমাদের সাথে তাহলে সেটা 500 রুপিস 1 ঘন্টার জন্য, মানে 500 টাকা 1 ঘন্টার জন্য। যদি তোমার কাছে মোবাইলে তোমরা ভিডিও করো তাহলে 300 টাকা 1 ঘন্টার জন্য। আর এটা নেগোশিয়েবল, তোমরা গিয়ে নেগোশিয়েটও করতে পারো। বাইরে বেরিয়ে আমরা গাড়ি নিয়ে বেরোনোর সময় পার্কিং চার্জটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, 35 টাকা সারা দিনের জন্য। আর মন্দিরের বাইরে এবং ভেতরে দুটো জায়গাতেই পুজোর সমস্ত সামগ্রী, মিষ্টি সমস্ত পাওয়া যাচ্ছে, তোমরা ওখান থেকে কিনে নিতে পারো পুজো দেওয়ার জন্য। তো আমরা আজকে এখানে গান্ধীঘাটে এসে একটু ঘুরেছি, ঘুরে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা আর কি টাইপের কন্টেন্ট দেখতে চাইছো, কোথায় কোথায় গেলে ভালো হয়, প্লিজ আমাদেরকে একটু সাজেশন দিও। ততক্ষণ আর ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। টাটা।